দর্শক, এখনো জাতীয় সংসদ নির্বাচন আসতে 2 বছর বাকি। এই 2 বছরের মধ্যে বিএনপি কিন্তু এরই মধ্যে বহুবার বলে ফেলেছে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আজও তারা জানিয়ে দিল, একদম স্পষ্ট জানিয়ে দিল, শুধু নির্বাচন না, নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো সংলাপ হয় সেই সংলাপেও বিএনপি বসবে না সরকারের সঙ্গে। সুতরাং এই বিএনপির এই বক্তব্যে বিএনপি রাজনৈতিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হলো, নেতাকর্মীরা কতটা হতাশ হলো, বিএনপি আদৌ জনগণের সঙ্গে দল কিংবা জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারাচ্ছে কিনা, এটি যেমন একটা প্রশ্ন, এবং সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির এই সিদ্ধান্ত কিংবা এই কথাবার্তায় সংবিধান কি ভবিষ্যতে বসে থাকবে? তেমনটা তো অতীতেও ছিল না। কিন্তু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর বহু মেরুকরণ, বহু সমীকরণ আমরা শুনি। সেটা 2 বছর পরই হয়তো আরো অপেক্ষা করতে হবে কে কোন দল নির্বাচনে গেল কি গেল না। কিন্তু এইসব আলাপ আলোচনার মধ্যে থেকেই কিন্তু দেশে বহু বহু রাজনৈতিক দল আছে, নিবন্ধিত রাজনৈতিক দলও আছে প্রায় 40টি। এরই মধ্যে কিন্তু নতুন আরেকটি দল আত্মপ্রকাশ করেছে। সুতরাং এই যে নতুন আরেকটি ডক্টর রেজা কিবরিয়া এবং ভিপি নূরের নেতৃত্বে যে নতুন দলটি হলো, সেই নতুন দলটি আসলে কি চায়, কি করবে তারা? যদি বিএনপি নির্বাচন কিংবা সংলাপে না বসে তাহলে তারা কি করবে? সেই নানান বিষয়গুলো নিয়ে আজকে আমরা মেট্রো সেম টু দ্য পয়েন্টে কথা বলবো। আমি সময় ইসলাম রয়েছি বরাবরের মতো আজও। আজ আমাদের আলোচনার বিষয় গণ গৌণ মৌল যৌগ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন অসীম কুমার উকিল, এমপি বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ডক্টর রেজা কিবরিয়া, আহ্বায়ক গণ অধিকার পরিষদ। আমি দুজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনাটা বোধহয় শুরু করা দরকার অসীম কুমার উকিল, একটু আমি ডক্টর রেজা কিবরিয়ার কাছে দিয়ে শুরু করি, কারণ তারা নতুন দল, তাদের অনেক অনেক উদ্দেশ্য এবং অনেক কিছু তারা করতে চায়। কি আসলে করতে চায় আমরা একটু জানতে চাই। ডক্টর রেজা কিবরিয়া, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ। শুরুতে যেটুকু জানার আছে যে দেশে তো অনেক রাজনৈতিক দল আছে, এর মধ্যে আরেকটা দল কেন করতে হলো, কেন করলেন? এই 50 বছরের যে বিভিন্ন আমাদের শাসন ব্যবস্থার যে বিভিন্ন ঘাটতি, বিভিন্ন ব্যর্থতা আছে, সেইগুলি আমরা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবং এখন আমরা 50 বছর পর আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছি যে আমাদের গণতান্ত্রিক সব অধিকার খর্ব হচ্ছে আওয়ামী লীগের অধীনে। এবং আপনাকে জাস্ট একটা জিনিস মনে করায় দিই যে 50 বছর আগে যখন মানুষ জেলে যেত, আইয়ুব খানের আমলে 51 বছর আগে, তখন তাদেরকে জেলে হয়রানি করতো না, তাদেরকে ইলেকট্রিক শকও দিত না, তাদের খাবার ঠিক মতো দিত, চিকিৎসাও দিত। এরকম কোনো কথা কখনো শুনিনি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা জেলে ছিল তাদেরকে ইলেকট্রিক শক বা মারধর করেছে, এরকম কথা আমি শুনিনি। তো আইয়ুব খানের পিরিয়ড থেকে এখন আমরা পেছনে গেছি, আমরা ব্যাকওয়ার্ডস প্রোগ্রেশন হয়েছে। এই জিনিসটা দেখা যায় যে 50 বছরে কি হয়েছে। আর আপনার যে প্রথম যে স্টেটমেন্টটা হলো যে বিএনপি সংলাপে যেতে চাচ্ছে না এবং আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না, সংলাপে না যাওয়ার কথা। গতবার সংলাপে যে প্রতিশ্রুতি আওয়ামী লীগের যে প্রধান উনি দিয়েছিলেন, প্রত্যেকটা দেখা গেছে যে ওগুলি মিথ্যা। একটা জিনিসও তারা করেনি। তারা মানুষকে হয়রানি করেছে, অ্যারেস্ট করেছে, ঠিকমতো ক্যাম্পেইন করতে দেয়নি নির্বাচনের সময়, আর তারপরে শেষে তো ভোট চুরি করলো। পুরো নির্বাচনটাই একটা ফ্রডুলেন্ট একটা ঘটনা। 29-30 তারিখের নির্বাচন। আর আমি মনে করি কোন দায়িত্বশীল, কোন আত্মমর্যাদা সম্পন্ন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে নামবে না। অন্য কিছু দল নামতে পারে, কিছু পোষা বিড়াল সোকল বিরোধী দল আছে, তারা আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে পারে। কিন্তু আমি পোষা বিড়ালদের আমি মনে করি না বাংলাদেশে তাদের জনগণের কাছে কোনো সম্মান আছে। রিয়েল বিরোধী দল যারা দেশের মানুষের জন্য, দেশের মানুষের স্বার্থের জন্য যারা লড়াই করছে, তারা কেউ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না। ডক্টর রেজা কিবরিয়া, আমি একটু থামাচ্ছি। আপনি এখানে দুটো প্রসঙ্গ তুলেছেন। আপনাদের নতুন দল করার, আত্মপ্রকাশ করার কারণ হিসাবে আপনি উল্লেখ করলেন মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চান। সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা নতুন দল করলেন, কিন্তু আরো বিরোধী দল তো আছে। তাহলে কি তারা মানুষের সেই গণতান্ত্রিক অধিকারগুলো, চাওয়াগুলো ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে? আর আপনি বললেন যে অবশ্যই বিএনপি যা বলেছে ঠিক বলেছে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না এবং সংলাপে বসবে না। তাহলে আপনারা আসলে বলছেন ভোটের অধিকার আনবেন, গণতন্ত্রের অধিকার আনবেন। তাহলে আপনারা যদি নির্বাচনেই না যায় বিএনপি, সেটাকেই যদি আপনাদের দল সমর্থন করে, তাহলে আপনারা আসলে কি কাজটা করবেন? কি আপনাদের দায়িত্ব হবে? আমাদের দায়িত্ব হলো জনগণের ভোটের অধিকার ফেরত দেওয়ার, এটা পুনরুদ্ধার করার। কিভাবে করব এই মুহূর্তে আমি পুরো স্ট্র্যাটেজি আমি আলাপ করব না, আমরা করব। এটা আমরা দেশে বিদেশে আমাদের অনেক বাঙালি আছে
তাদের সাহায্য নিব এবং আপনারা দেখবেন যে আমরা এটা আদায় করতে আমরা সক্ষম হব। কিন্তু আমি পুরো স্ট্র্যাটেজি আপনাকে টেলিভিশনে আমার বলার কোনো ইচ্ছা নাই। না, দেশে বিদেশে আপনাদের অনেক বন্ধু আছে, তাদের সঙ্গে এটা দিবেন, এই তো? কিন্তু আমাদের প্রোগ্রামটা শুধু ভোটের অধিকার ফেরত দেওয়া না, আমাদের খুব একটা মানে বিস্তারিত একটা প্রোগ্রাম আমরা দিয়েছি 21 পয়েন্টের। সেটা থেকে আপনি আন্দাজ করতে পারেন আমরা এই দেশ যেভাবে পরিচালনা হয়েছে গত 50 বছরে, কিছু গোষ্ঠীর জন্য, কিছু পরিবারের জন্য, কিছু কোটিপতি ব্যবসায়ের জন্য সেইভাবে দেশটা পরিচালিত হবে না আমাদের। ডক্টর রেজা কিবরিয়া, আপনি এখন পর্যন্ত যা যা কথাগুলো বললেন আমাদের আরেকজন অতিথি সবই শুনেছেন, উনি অবশ্যই জবাব দিবেন। কিন্তু তার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, চাইলে আপনি এই মুহূর্তে উত্তর দিতে পারেন। আপনি বলছেন হয়তো নির্বাচনে যেতে পারে যে সরকারি দলের কিছু পোষা বিড়াল আছে, আপনি সেই শব্দটা উল্লেখ করেছেন, তারা যেতে পারে, কিন্তু আপনারা যাবেন না। অর্থাৎ আপনারা তো আর যেহেতু নিবন্ধন নেই, কারোর সাথে মোর্চা হয়ে যেতে হবে, তার মানে আপনারা সমর্থন করছেন বিএনপি এবং জামাতকে। জাতীয় পার্টিকে যদি আপনারা বলে থাকেন পোষা বিড়াল, তাহলে বিএনপি জামাত সেই জায়গাটা তো বলা হচ্ছে যুদ্ধাপরাধীদের দল, এবং এই দলটি বিএনপি এই দেশে হত্যা রাজনীতি এনেছে, সেই দলটিকে আপনি সমর্থন করছেন। এটা থেকে আপনার বাবা, যিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন, উনাকে কি সম্মান করা হচ্ছে? আমার বাবার কথা আপনি যদি আনতে চান, অনেক কিছু বলা যায়। উনি যে আওয়ামী লীগে কাজ করতেন, যে আওয়ামী লীগে উনি সাপোর্ট করতেন, যে আওয়ামী লীগের জন্য উনি প্রাণ দিয়েছেন, সেটা এই আওয়ামী লীগ না। এটা জনগণের বিরুদ্ধে জনবিচ্ছিন্ন একটা দল, একটা ঘৃণিত দল সারা দেশে। আমার বাবা কখনো বলেননি যে ভোটের অধিকার খর্ব করে আমাদের দলকে ক্ষমতায় থাকতে হবে। এই কথা আপনি কখনো ওনার কোনো বক্তৃতায় খুঁজে পাবেন না। বরং বক্তৃতায় পাবেন, এবং যে বক্তৃতা সভানেত্রীর জন্য উনি লিখেছিলেন, সেটা হলো জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য একটা তত্ত্বাবধায়ক, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার। সো আপনি আমার বাবার কথা এনে আদর্শটা মোর ইম্পর্টেন্ট। দলটা বদলে গেছে, এই দলটা সেই দল না। আপনার এই যে আদর্শটা মোর ইম্পর্টেন্ট বলছেন, সেই আদর্শটা কি বিএনপি জামাতের মধ্যে আপনি খুঁজে পেয়েছেন? ওয়েল, তারা এখন এই মুহূর্তে তাদের লাইন হচ্ছে, এবং এই লাইনের সাথে আমি একমত। আমি বিএনপি সম্বন্ধে বলি যে তারা তো একটা নিরপেক্ষ একটা সরকারের অধীনে তারা চাচ্ছে, একটা নির্বাচন চাচ্ছে। সো আমরা এটার সাথে 100% এগ্রি করি। আমরা বরং আরো দুইটা ফর্মুলা দিয়েছি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আরেকটা হলো আসম রব সাহেবের যে উনি একটা প্রস্তাব দিয়েছেন, একটা ন্যাশনাল গভর্নমেন্ট যেখানে সব দল থাকবে, এবং সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য হতে পারে। আর তৃতীয় হলো আমাদের প্রস্তাব যে জাতিসংঘের অধীনে নির্বাচন হতে পারে। তারা নির্বাচন পরিচালিত হয় যেসব দেশে গণতান্ত্রিক সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে যুদ্ধের জন্য বা একটা স্বৈরাচার শাসনের জন্য, তখন জাতিসংঘ একটা খুব ভালো একটা ভূমিকা পালন করেছে বিভিন্ন দেশে। আমাদের সেনাবাহিনীও সেই জাতিসংঘের এইসব পিস কিপিং মিশনে ইলেকশন মনিটরিং কাজে তারা গেছে, নির্বাচনে তারা নিরাপত্তা দিয়েছে। কিন্তু দুঃখজনক যে আমাদের নিজেদের দেশে যখন তারা দায়িত্ব নিয়েছিল, তারা সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়নি। হয়তো তাদের জাতিসংঘের বেতনে কাজ করলে তারা হয়তো ঠিক মতো কাজ করে, আর মাতৃভূমির এবং মাতৃভূমির মানুষের প্রতি তাদের হয়তো দায়িত্বটা একটু কম। কারণে তারা করেনি, কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হয়েছে, জাতিসংঘে এটা প্রশ্নবিদ্ধ হয়েছে যে তোমাদের নিজেদের দেশে তোমাদের সেনাবাহিনী একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারছে না, আমরা বিদেশে ওদেরকে কেন পাঠাই? আমার কোনো উত্তর নাই এটা। আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, এবং আপনি অনেকগুলো যে প্রশ্ন তুলে ধরেছেন, এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন, কোন কোন উপায়ে দেশি বিদেশি বন্ধুদেরকে আপনারা নির্বাচনের জন্য কাজে লাগাতে চান, জাতিসংঘের অধীনে নির্বাচন হোক, এবং আপনি যা যা বলেছেন ডক্টর অসীম কুমার উকিল সবটাই শুনেছেন। আমি কোনো প্রশ্নে যাব না, আমি উত্তর দিবেন আপনি। আপনাকে ধন্যবাদ এরকম একটি সুন্দর সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই খুব স্বাভাবিকভাবেই আমাদের আওয়ামী লীগ নেতা, সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, ওনার বিধি আত্মার শান্তি কামনা করছি করে আমি এই আলোচনাটায় আসছি। উনি ভালো বেশ অনেকগুলি সুন্দর সুন্দর কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন।
ভালো ভালো কথা বলেছেন। আমি যখন আলোচনা করছিলাম তখন এটা আমার বিবেচনায় আছে, অক্সফোর্ডের থেকে লেখাপড়া শেখা ডক্টর রাজা কিবরিয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে বলা হয়তো প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এটা মিল খুঁজে পাই। উনি অর্থনীতির একজন বড় পণ্ডিত ব্যক্তি। অর্থনীতির ক্ষেত্রে ওনার বাবাও পণ্ডিত ছিলেন, উনিও অর্থনীতির ক্ষেত্রে একটা পণ্ডিত ব্যক্তি। নিঃসন্দেহে ওনার এই অবদান, রাজনীতিতে আগমনটা দেশের অর্থনীতির জন্য এটা সুবাতাস বইবে। এবং আমার প্রত্যাশা থাকবে, যেহেতু উনি অর্থনীতির গবেষক, অর্থনীতিতে পণ্ডিত ব্যক্তি, করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি সেই সময়ে টু দ্য পয়েন্ট দু একটা প্রস্তাব আনা, কি করে জায়গাটাকে আমরা উত্তরণ ঘটাতে পারবো, সেই প্রত্যাশাবাদ ব্যক্ত করছি। উনি যে কথাগুলি বলেছেন, ওনার নতুন দলকে সামনে রেখে আমরা স্পষ্টতই মনে করি যে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল আছে আমাদের দেখা। উনিও ইতিমধ্যে আরও দু একটি রাজনৈতিক দলে বিচরণ করে এসে নতুন একটি দল গঠন করেছেন। নিবন্ধিত আছে, অনিবন্ধিত আছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরও একটি অনিবন্ধিত দলের সংখ্যা বাড়ল। সেটাকে কিভাবে দেখছি যদি জিজ্ঞেস করে নাকি, আমার এটা আমাদের দেশি ভাষায় একটা কথা আছে কি, আমাদের আঞ্চলিক ভাষায় কি, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারে। অথবা আরো একটু সহজ করে বলি আর কি, বৃক্ষ কি তবে ফলে পরিচয়। এটা এটা ওনারা অনেক প্রত্যাশার জায়গাগুলি নিয়েছেন, যেগুলো নিয়ে কথা বলছে নাকি, সেই জায়গা থেকে ওনারা কি করেন আমরা দেখি, কতদূর যায়, হ্যাঁ সেটা দেখি, তারপরে মন্তব্য করার সুযোগ আছে। কিন্তু আপনি যে দুটো উদাহরণ দিলেন তার মধ্যে আরেকটা উদাহরণ কিন্তু আসে যে সকালটা দেখলে তো দিনের শেষটা সারা দিনটা বোঝা যায়। তো ওনারা তো শুরু করেছেন, আপনারা কি বুঝছেন? মর্নিং শোজ দ্য ডেজ কথাটুকু আছে না, বললাম না যে এই রাজনৈতিক অঙ্গনে এই শুরুটাই শুরু, আমি সেভাবে বলছি না। সেভাবে বলতে গেলে আমি আরেকটু সুনির্দিষ্টভাবে যে জায়গাটা, কেন দলটি গঠন হয়েছে, কাদের সাথে নিয়ে তারা মার্চ করতে চায়, সবটাই বলেছেন। যে কি নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে, কেন গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে, সব উদ্দেশ্য কিন্তু বলেছেন। সেগুলি আমিও খুব মানে মোটা দাগে যে কথাটা বলতে চাই, গত 50 বছরের রাজনীতির যে ইতিহাসের কথাটা ডক্টর রাজা কিবরিয়া তুলে এনেছেন আর কি, আমি সেই জায়গাটাতেই কথা বলতে চাচ্ছি আর কি। সেই জায়গাটা কি হলো, 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মামুনের সর্বোচ্চ ত্যাগের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে অনেক বিষয় মীমাংসিত ছিল। কিন্তু 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তনটা হয়, যা সূচনা হয় আর কি, সেই বিষয়গুলি বাংলাদেশের রাজনীতিতে আজও বিরাজ করছে। এই বিষয়গুলি মাথায় রেখে কথা বলতে হবে, এই বিষয়গুলি বিবেচনায় রেখে কথা বলতে হবে। যেমন একটা বিষয়, এই মহান মুক্তিযুদ্ধের ধর্মভিত্তিক রাজনীতিটা সেটেল ছিল। 47 সালে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান, তার উষালগ্নি বঙ্গবন্ধু বুঝেছিলেন এই পাকিস্তান, এই ভূখণ্ডের বাঙালিদের কোনো আশঙ্কার বাস্তবায়ন হবে না। যে জন্য তিনি ছাত্রলীগ করেছিলেন 48 সালের 4 জানুয়ারি, যে জন্য তিনি আওয়ামী লীগ করেছিলেন 49 সালের 23 জুন, যেটার ধারাবাহিকতা এসে 71-এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এটার মধ্যে মীমাংসিত বিষয় ছিল। কিন্তু 75 বাংলাদেশে দাঁড়িয়ে 71-এর যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দেওয়া হলো। জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, বেগম খালেদা জিয়া, 21টি বছর তাদের হাত ধরে বাংলাদেশের এই সাম্প্রদায়িক রাজনীতির উত্থান এবং এই মৌলবাদের অর্থনীতির ভিত্তি তৈরি করা হয়েছে, যার উপর দাঁড়িয়ে আজও বাংলাদেশে যখন আমরা অতি সম্প্রতি কথাটা বলি আর কি, যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, দুর্গাপূজা, দুর্গা উৎসব বলে, সারা দেশের মানুষ এটাকে নিয়ে উৎসবের মধ্যে থাকে। সেই সময়ও এই গোষ্ঠী এবং এদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা এরা মিলে হামলা করেছে। কিন্তু হামলা করেছে, আমি সেখানে থামাচ্ছি আপনাকে। আজও কিন্তু আপনাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন এই যে নোয়াখালীতে যে হামলাটা হলো, সেই হামলা রাজনৈতিকভাবে যদি আওয়ামী লীগ মোকাবেলা করতে পারেনি বলেই ওখানে হামলা হয়েছে, মানে রাজনৈতিকভাবে এই হামলা মোকাবেলাতেও আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। না, সেটা আমার দলের সাধারণ সম্পাদক অবশ্যই
ওনার বিবেচনায় ওনার গবেষণায় জায়গাগুলো তুলে এনে কথা বলেছেন। আমি এই জায়গাটা যদি অগ্রসর হতে চাই, আমি সরকারি দল হিসাবে সরকারে আছি, আমরা এই জায়গাটাকে অ্যাভয়েড করবো এরকম কোনো সুযোগ নাই। কিন্তু কারা এই জায়গাগুলোকে তৈরি করেছে সেই বিবেচনায় রাখতে হবে, রেখে কথা বলতে হবে। আমি সেই কথাটা বলতে চাচ্ছি, যারা এই রাজনীতির ধারক বাহক, যারা গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছে, শাহজিজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী নিজামীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, যাদের আশ্রয় প্রশ্রয় এবং জোটবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে দেশটা এগিয়ে চলছে, এই যে রাজনীতি, এই রাজনীতি তো গণতন্ত্রের প্রথম প্রতিবন্ধক। এদেরকে রেখে গণতন্ত্রের ভিত্তিগুলি, কাঠামোগুলি কি করে শক্তিশালী করবেন? আমরা 90 সালে সর্বদলীয় নতুন যে দলটি নিয়ে আমরা কথা বলছি, ওপারে আছেন ডক্টর রেজা কিবরিয়া। তিনি তো বলছেন যে আওয়ামী লীগ করতেন তার বাবা, আওয়ামী লীগের জন্য তার বাবা সাবেক অর্থমন্ত্রী প্রাণ দিয়েছেন, কিন্তু সেই আওয়ামী লীগ ছেড়ে তিনি কেন একটা সময় বিএনপিতে গেছেন, এখন আবার মোর্চা করেছেন, আর একটা নতুন দলও করলেন। কিন্তু তিনি বলছেন আওয়ামী লীগ তার আদর্শ এবং নীতি নৈতিকতা হারিয়েছে বলে তিনি অন্য দলে গিয়েছেন, যেখানে আওয়ামী লীগের চেয়ে ভালো মনে করছেন বিএনপিকে। সেই জায়গাটা আমার প্রশ্ন। আমি সেই জায়গাটাতে স্পষ্টতই বলছি আর কি, উনি যেটা বলছেন এটা একান্তই ওনার বিশ্লেষণ, এটার ব্যাখ্যাটা উনি দিবেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সে জায়গা থেকে বিচ্যুত হয়নি। অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার আওয়ামী লীগ, আবুল আল মাল মুহিত অর্থমন্ত্রীর আওয়ামী লীগ এবং আজকের অর্থমন্ত্রীর আওয়ামী লীগ একই জায়গায় আছে। রাষ্ট্র প্যারাস্ট্রাইকে উত্তর পৃথিবীতে মুক্তবাজার অর্থনীতির বিষয়গুলো থাকতেই পারে, কিন্তু আমার যে নীতি নৈতিকতা আদর্শিক যে অবস্থান, সেই আদর্শিক অবস্থান থেকে আওয়ামী লীগ বিচ্যুত হয়নি। যুগোপযোগী করে ঢেলে সাজানোর ক্ষেত্রে অনেক কিছুই নিয়ে আমরা অগ্রসর হয়েছি। সেই আওয়ামী লীগ যদি আগের আওয়ামী লীগেই থাকে, তাহলে সাবেক এমন বরেণ্য রাজনীতিবিদ যিনি আওয়ামী লীগের জন্য জীবন দিলেন, অর্থাৎ এম এস কিবরিয়ার সন্তানকে কেন আওয়ামী লীগ ছেড়ে অন্য আর একটা দলে যেতে হলো? সেই জায়গাটাকে আপনাদের জন্য একটা মনে হয় না যেটাও একটা ব্যর্থতা? তাদের সন্তানকে ধরে রাখতে পারেননি, এই বিষয়টা আমাদের বিবেচনায় রাখতে হবে। মানে এই প্রশ্নগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, উচিত হবে না, অনুচিত হবে। কিন্তু শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড পরবর্তী অবস্থাটা কোথায়, এই মামলার কি অবস্থা আছেন, এটা কতবার নারাজি দেওয়া হয়েছে, কেন বাংলাদেশটা এই জায়গায় আসলো, ওনারা ওনাদের পরিবার থেকে এই বিষয়টুকু নিয়ে তারা কতটুকু সোচ্চার ছিলেন মাথায় রাখতে হবে। আমার নেত্রী কিন্তু 75 থেকে 96 21টা বছর শুধু তার পিতৃহত্যার বিচার তা না, পৃথিবীর সবচেয়ে কলঙ্কজনক যে হত্যাকাণ্ড, পৃথিবীর সবচেয়ে লোমহর্ষক হত্যাকাণ্ড, সেটা নিয়ে আমি একটু 21 বছর লড়াই সংগ্রাম করেছি। আমি একটু ডক্টর রেজা কিবরিয়ার কাছে যেতে চাই। ডক্টর রেজা কিবরিয়া, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং এতক্ষণ অসীম কুমার উপুলের কথাও শুনেছেন। আমি আপনাকে শুরুতে যে আরেকটা প্রশ্ন করতে চাই, ধর্ম নিরপেক্ষ রাজনীতিকে আপনি কি বিশ্বাস করেন কিনা? 72-এর সংবিধান নিয়ে আমি কথা বলছি। ধর্ম নিরপেক্ষ, আমরা কোনো ধর্মের কোনো মানুষ যে আমাদের দেশে ভয়ে ভীতিতে থাকবে বা কষ্টে থাকবে বা নির্যাতিত হবে, আমরা এটার ঘোর বিরোধিতা করি। আমরা এটা একসেপ্ট করব না। আমাদের দলের একটা বেসিক প্ল্যাটফর্ম হলো সব সম্প্রদায় যেন বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং সেই নিরাপত্তা আমরা দিব। এই সরকার ব্যর্থ নিরাপত্তা দিতে। আমি ওই জায়গাতে থামাচ্ছি, আপনি আবার শুরু করবেন। আপনারা ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে আপনি বিশ্বাস করেন এবং আপনাদের দলের প্ল্যাটফর্মই এটা আছে, তাহলে কিন্তু আপনারা যাদের সমর্থন কিংবা যাদেরকে সাথে নিয়ে ভবিষ্যতে আন্দোলন করতে চান, গণতান্ত্রিক আন্দোলন, সেই দলটি কিন্তু ধর্মান্ধ। তাদের যে জোটের শরিক জামাতে ইসলাম, সেটাতেও কিন্তু একটা ধর্মান্ধতা আছে। তাহলে একই সঙ্গে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মান্ধ এই দুটো দলকে নিয়ে আপনাদের আদর্শ এবং বিএনপির যে যাদের সাথে মিত্রতা, কিভাবে চলবেন বা চলবেন? আমি জানতাম না যে 91-তে শেখ হাসিনার আদর্শ আর বিএনপি জামাতের আদর্শ একই রকম ছিল, আমি জানতাম না। আপনি আমাকে এখন বেসিক্যালি সেই ইঙ্গিত দিচ্ছে যে আমাদের সব আদর্শ সিমিলার হবে, কিন্তু 91-তে জামাত আর এখনকার জামাতের মধ্যে অত তফাৎ বোধহয় নাই। হয়তো শেখ হাসিনার মধ্যে কিছু পরিবর্তন আসছে, তখন তো তিনি হাসি মুখে তাদের সাথে একত্র হয়েছিলেন। এখন এটা খুব আপত্তিকর তার কাছে মনে হয়, কারণ সব দলই বাংলাদেশের এবং জামাত একটা নিবন্ধিত দলের মধ্যে পড়ছে না। সব দল বাংলাদেশের সব মানুষ, আওয়ামী লীগের কয়েকজন সাপোর্টার ছাড়া সব মানুষ চাচ্ছে ভোটের অধিকার ফেরত দেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা। দর্শক, আমাদের কিন্তু 9টার সংবাদের সময় হয়ে এলো। চ্যানেল আইন, আপনারা আমাদের ভেরিফাইড যে ফেসবুক চ্যানেল আছে সেখানে সরাসরি অনুষ্ঠানে যুক্ত হয়েছে। আমি যতটুকু হিসাব দেখেছি, ইলেকটোরাল সাপোর্ট নাই, নির্বাচনের সময় তারা সেরকম ভোট পায় না। তারা একটা 4-5%, বড় জোর 5%-এর দল, তাদেরকে নিয়ে আপনারা ভয়ে
কাতর আছে একটা দল, আমি বুঝতে পারছি না কেন। একটা কারণ হতে পারে যে এই দলটা এখন এত ঘৃণিত যে 12% বেশি তারা ভোট পাবে না। তারা একটা 12%-এর দল 4%-এর দলকে ভয় পেতেই পারে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট আলাদা। আমরা সবচেয়ে জনপ্রিয় দল হতে চাই এবং অন্য জনপ্রিয় দলের সাথে আমরা একত্র করতে চাই। মানে আপনার এই দেশে তো আসলে প্রতীকের বাইরে ডক্টর রেজা কিবরিয়া কেউ যেতে চায় না, অর্থাৎ দিন শেষে কিন্তু মানুষ ওই নৌকা এবং ধানের শীষ এই দুটো দলের দিকেই মানুষ প্রতীকের দিকে ঝুঁকে যেতে চায়, দুটো দলই হচ্ছে শেষ কথা। সেখানে আপনারা সবাই তো তার আয়নাতে নিজেকে শ্রেষ্ঠ ছবিটাই দেখে যে আমি জনপ্রিয়, সেই জায়গাটাতে আপনি বলছেন আপনারা জনপ্রিয় দল হতে চান, কিন্তু বিএনপি যদি আসলে এটা অনেক দূরের কথা, অনুমান সাপেক্ষ, যদি ভোটের রাজনীতিতে না আসে, সেখানে কি আপনারা মনে করেন বিএনপিকে ছাড়া আপনারা কিভাবে ভোট করবেন কিংবা কি হবে আপনাদের ভবিষ্যৎ? বিএনপির আমি শিওর তাদের একটা সলিড সাপোর্ট বেস আছে, কিন্তু আপনি যদি ইতিহাস দেখেন একটা দলের উত্থান পতনের একটা 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 সিকোয়েন্স আছে, এভলিউশন আছে। আপনি লেবার পার্টি যখন শুরু করেছিল তারা 6 জন সংসদ সদস্য নিয়ে তাদের রাজনৈতিক জার্নিটা শুরু করে। প্রথম ইলেকশন 1906 সালে, তখন জন কেয়ার হার্ডিকে আপনার মতো জার্নালিস্ট জিজ্ঞেস করলো যে এত বড় বড় দুইটা দল আছে, লিবারেল পার্টি আর টরি পার্টি, আপনারা এসে শ্রমিকদের অধিকার রক্ষা করবেন, একদিন ক্ষমতায় যাবেন, মানে এটা নিয়ে একটু হাসাহাসি হলো যে আপনারা ক্ষমতায় যাবেন, 6 সদস্য আপনাদের, কিন্তু দেখেন তারা শেষে কি করলো, আপনি দেখেন লেবার পার্টি তো উঠে আসলো। এইভাবে আপনাদেরকে বলতে চাই যে 1947 সালে বাংলাদেশে এই ইস্ট পাকিস্তান বা বাংলাদেশে একটাই শক্তিশালী দল ছিল, তার নাম হলো মুসলিম লীগ। আপনার বাবা মুসলিম লীগের ছিলেন, আপনার দাদাও ছিলেন, আমার বাবা আমার দাদা শেখ মুজিবুর রহমানও মুসলিম লীগের ছিলেন, বাবু হয়তো ছিলেন না, কিন্তু বাকি সবাই অনেকেই মুসলিম লীগের ছিলেন। এবং মুসলিম লীগ এর একটা ঐতিহাসিক ভূমিকা ছিল আমাদের 47-এর ওই স্বাধীনতার সংগ্রামে। কিন্তু এখন তারা কোথায়? এখন মুসলিম লীগের প্রধানকে আপনার হয়তো বলতে কষ্ট হবে, অসীম বাবু জানেন কে? নাম জানেন? আপনি নামও জানেন না হয়তো। মুসলিম লীগ সেভাবে বিলুপ্ত হয়ে গেছে এবং আওয়ামী লীগ যে কাজগুলি করেছে বিশেষ করে এই 12 বছরে, আমি মনে করি তারাও মুসলিম লীগের মতো 10-15 বছর পরে ওদের সাধারণ সম্পাদককে, ওদের প্রধানকে কেউ বলতে পারবে না, রাস্তার লোক আর বলতে পারবে না। এটা আপনাদের মতো এক্সপিরিয়েন্স জার্নালিস্ট এবং আমরা যারা অনেক দিন ধরে এই দলটাকে আমরা চিনি, আমরা হয়তো নাম জানতে পারবো, সাধারণ লোক জানবে না, কারণ এটার গুরুত্ব থাকবে না। আর এই জিনিসটা ঘটেছে এই 12 বছরে। কিন্তু ডক্টর রেজা কিবরিয়া যেটি আপনি উদাহরণ দিলেন, আপনাকে প্রশ্ন করছি, অসীম বাবুর কথা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে উনি রং দলে আছে, সরি আপনাকে এম্বারাস করতে চাচ্ছি না, কিন্তু আমি মনে করি আপনার মতো একজন ভদ্রলোক আমাদের দলে আমরা খুব খুশি হয়ে নিতাম। বাট এনিওয়ে, আপনি একটা দলে আছেন, সেখানে থাকেন, ভালোভাবে থাকেন, আমরা সেটা চাই। কিন্তু এই ধরনের ব্যালেন্স লোকজন আওয়ামী লীগে এখন খুব কম, আমি এটা বলতে চাই। আর এখন যে হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণগুলি হয়েছে, এগুলো একটা সাজানো নাটক। আওয়ামী লীগ বোঝাতে চাচ্ছে যে আপনি যে দলকে খুব ভয় করেন, জামাতে ইসলামী, যেটা আমি মনে করি এটা কোনো নির্বাচন হলে এটা কোনো অস্তিত্বই থাকবে না, সেই দলটাকে নিয়ে আপনারা ভয় দেখাতে চান যে আমার আওয়ামী লীগকে সাপোর্ট না করে জামাতে ইসলাম চলে আসবে, 71-এর পরাজিত দলগুলি সব ক্ষমতায় চলে যাবে। আরে 71-এর যুদ্ধ কত বছর আগে হয়েছে, আপনি বসে একটু হিসাব করাটা কঠিন না? 50 বছর আগে ঘটে গেছে। এটা নিয়ে এখন কারো মাথা ব্যথা নাই। এখন হলো আমাদের দেশকে স্বাধীন রাখতে হবে অন্য সব সর্বগ্রাসী বিদেশি শক্তি থেকে। 71-এ যে হেরে গেছে সে এখন বাংলাদেশ চালাবার মতো ক্ষমতা নাই, রেজা কিবরিয়া বিদেশি শক্তির কাছ থেকে, কিন্তু রেজা কিবরিয়া আপনি চালাতে তারা হিমশিম খাচ্ছে। ডক্টর রেজা কিবরিয়া আমি কথার মাঝে কথা বলি, কেন আপনি ভয় করছেন? জি ডক্টর রেজা কিবরিয়া আমি কথার মাঝে কথা বলি বলে নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন, বেয়াদবি নেবেন না। আপনারা বলছেন যে দেশকে বিদেশি শক্তির হাত থেকে মুক্ত করতে হবে, কিন্তু আপনি তো একটু আগে বললেন জাতিসংঘের সহায়তা নিয়ে দেশে নির্বাচন করতে হবে। তাহলে যদি জাতিসংঘের সহায়তা নিয়ে একটি স্বাধীন দেশে নির্বাচন করতে হয়, তাহলে আমরা বিদেশি শক্তির হাত থেকে কি করে মুক্তি পাবো? জাতিসংঘ এখন পর্যন্ত আমার জানা মতে কোনো দেশ দখল করেনি, কোনো দেশের উপরে একটা ক্ষমতা প্রয়োগ করেনি যে যেই দেশটাকে তারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য কোনো দেশকে তারা
তাদের অধীনে আনেনি। জাতিসংঘের সম্বন্ধে আপনার ধারণা কতটুকু জানি না, কিন্তু আমি মনে করি তারা এই জিনিসটা করে না। এই যে বিদেশি নির্ভরতার কথা বলতে গিয়ে আমি এই প্রসঙ্গটি আনলাম। আপনার কথা যদি ঠিক হতো, তাহলে সিয়েরা লিওনও আমাদের সৈন্যদের দখলে থাকতো, কঙ্গো, সুদান, এই সব দেশ, সোমালিয়া বাংলাদেশের সৈন্যের দখলে। আমি আপনার প্রশ্নের উত্তর পেয়েছি, আপনি জবাব দিয়েছেন, পরিষ্কার জবাব দিয়েছেন। শুধু আমি একটি প্রশ্ন রেখে অসীম কুমার উকুলের কাছে যেতে চাই। আপনারা বলছেন যে ভবিষ্যতে, আমি এখন জানতে চাই আসলে ভবিষ্যতে, ওই যে বললাম আয়না, নিজের আয়নায় তো নিজেকে সবচেয়ে বেস্ট মনে হয়, সেই জায়গাতে আপনারা ভবিষ্যতে আপনাদের এই দলটি গণ অধিকার পরিষদকে আপনারা কোথায় দেখতে চান? আওয়ামী লীগের জায়গায় নাকি বিকল্প বিএনপির জায়গায়? কোথায় দেখবে জনগণ? আপনারা চান কোথায়? মানে কোথায়, মানে ভবিষ্যতে বলছেন যে বিকল্প, আপনি যেটা বলছিলেন। আমরা পরিষ্কার মধ্যপন্থী দল, এবং আমরা মনে করি আওয়ামী লীগের ইমপ্লোশন, তাদের যে জনসমর্থন হারানোরটা আমাদের জন্য একটা বিরাট একটা সুযোগ, একটা ঐতিহাসিক সুযোগ দিয়েছে। জনগণ বিচ্ছিন্ন একটা দল এবং জনগণ ঘৃণিত একটা দল হয়ে গেছে, যেই দলটা এক সময় বাংলাদেশের 1 নম্বর দল ছিল। আমি এবার চলে যাব, আমি অসীম কুমার উকিলের কাছে আমাকে যেতেই হবে, না তো উনি বলবেন, ওনাকে আমি একদম সময় দিইনি। স্বৈরাচারী হয়ে তারা মাঝখানের যে রাজনীতি তারা ছেড়ে দিয়েছে। আরেকটা পুরনো পয়েন্টে আপনাকে জাস্ট ক্লারিফাই করতে চাই, জিয়াউর রহমান সম্বন্ধে বলেছেন যে বহুদলীয় যে গণতান্ত্রিক যে এখন একটা অবকাঠামো আছে, এটা জিয়াউর রহমানের অবদান। ওনার আগে যেটা ছিল একদলীয় সরকার, ওই বাকশালের সরকার, এটা আপনি জানেন, এটাকে কখনো বহুদলীয় সরকার হিসাবে আপনি মনে করতে পারেন না। ওকে, জিয়াউর রহমান সাহেব এসে আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে সবাইকে দেশে কাজ করতে দিয়েছেন। আপনাদের অফিস যে উনি অ্যাবান্ডন প্রপার্টি বিভিন্ন দলকে, শুধু আওয়ামী লীগ না, জাতীয় পার্টি এবং অন্য জাতীয় পার্টি না, ওই ন্যাপ এবং অন্য দলকে, সবাইকে অ্যাবান্ডন প্রপার্টি উনি বললেন, ব্যবস্থা করলেন যে তোমরা এখানে অফিস করো। তো উনি, ওনার যে চিন্তা হয়তো বেশি লিবারেল ছিল, অনেকে বলছে এদেরকে দেওয়াই উচিত হয়নি, কিন্তু সে দিয়েছে। লোকটার মানসিকতা, আমি মনে করি আপনাকে ইতিহাস থেকে এটা দেখতে হবে, মানতে হবে যে আওয়ামী লীগের যে ক্ষমতায় আবার আসছে, এটা জিয়া রহমানের বড় একটা অবদান ছিল, কিন্তু এটা আওয়ামী লীগ অস্বীকার করে। আমরা বুঝতে পেরেছি, ওয়ান পার্টি স্টেটের বিরুদ্ধে জিয়া রহমান ছিল, মাল্টি পার্টির পক্ষে ছিল। ডক্টর রেজা কিবরিয়া, আমার একটা আপনার সব, অসীম বাবু কি এটা অস্বীকার করবে? জি, উনি ওনার প্রশ্নে উনি উত্তরে নিশ্চয়ই বলবেন, কিন্তু আপনার এতগুলো এই শেষের অংশের কথাগুলো শুনে আমার শুধু একটা প্রশ্ন, এটা প্রশ্ন হবে কিনা, হাস্যকর জিনিস হবে কিনা আমি জানি না। মানে আপনি যা বললেন বিএনপি সম্পর্কে, সেটা আমার জানতে ইচ্ছা করছে। আপনার বাবা মানে প্রয়াত অর্থনীতি যিনি মন্ত্রী ছিলেন MS কিবরিয়া, তিনি বাঁচা অবস্থায় থাকতে মানে বেঁচে থাকা অবস্থায় থেকেই কি আপনি বিএনপিকে এখন যতটা ভালোবাসতেন তখনই কি এতটাই ভালোবাসতেন? ভালোবাসার কথা না, এটা ঐতিহাসিক একটা ভূমিকা স্বীকৃতি দেওয়া, ওনার এই ভূমিকা ছিল, ভালোবাসার কথা না। আমি ওনাকে সম্মান করি এবং আমি মনে করি উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এখন তো অনেকে মানে সম্মানটা নতুন করে আসেনি, আপনার পুরনো বিএনপির প্রতি এই সম্মানটা আপনার পুরনো, নতুন করে আসেনি। কিন্তু অনেক লোক আছে যাদেরকে আমি সম্মান করি, আমাদের মুক্তিযুদ্ধে বড় ভূমিকা ছিল। আমি এই ব্যাপারে আমি অ্যাপোলজি করব না, ওনাকেও সম্মান করি। সেই ক্ষেত্রে অসীম কুমার উকুল, অনেকগুলো প্রশ্ন। শেখ মুজিবুর রহমানের হাতে বীর উত্তম তৈরি করা হয়েছিল, এটা রাস্তার কুদ্দুস আলী বা কারো হাত থেকে এটা হয়নি, এটা শেখ মুজিবুর রহমান নিজে ওনাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। সেই বীর উত্তম উপাধি নিয়ে আওয়ামী লীগের এখন রাজনৈতিক কারণে তারা ওনার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে। ডক্টর রেজা কিবরিয়া, আমি থামাচ্ছি। জি, ঐতিহাসিক হিসাবে, হিস্টোরিয়ান হিসাবে আমি মনে করি এটা অন্যায়। ইতিহাসটা আবার লেখা যায় না, যেটা লেখা হয়ে গেছে সেটা মানুষের মনে থাকবে। আপনি একটা সার্টিফিকেট ছিঁড়ে ফেললেও কিছু যায় আসে না। ডক্টর রেজা কিবরিয়া, আমি একটু থামাই আপনাকে। অসীম কুমার উকুল, আমার বোধহয় প্রশ্নে যাওয়া অনুচিত হবে, আপনার উত্তরটাই প্রাসঙ্গিক। না, উনি অনেকগুলো কথা বলেছেন। টোটালি জনবিচ্ছিন্ন দল আওয়ামী লীগ, সেই ঐতিহাসিক সুযোগটাকেই তারা কাজে লাগাচ্ছে। সেটা সমস্যা না। আসলে আমার কাছে মনে হচ্ছে, আমি কথাটা পজিটিভলি বলি আর কি, যে ডক্টর রেজা কিবরিয়া একজন স্বপ্নবিলাসী মানুষ আর কি। উনি জনবিচ্ছিন্ন আমি সেটা বলবো না, উনি স্বপ্নবিলাসী একজন মানুষ। কল্পনার ফানুস উড়িয়ে উনি যেতে চান অনেক দূর। কত দূর যেতে পারবেন সেটাও আমরা দেখি সবাই মিলে। তবে তার কল্পনার কোনো বাস্তবতার ভিত্তি নেই না। আপনার একটা কথা বলছেন ডক্টর কিবরিয়া,
আমি বিব্রত হতে পারি। আপনার জন্য বলি আর কি, আমরা তো আসলে এত বেশি দেখেছি, এত বেশি পরিস্থিতির মোকাবেলা করেছি, কোনো কিছুতেই আমরা এখন আর সত্যিকার অর্থে বিব্রত হই না, বিব্রত হওয়া যায় না, বরঞ্চ উল্টাটাই শিখেছি আর কি, যে কোনো পরিস্থিতি হাসি মুখে মোকাবেলা করা। আপনি বলছিলেন যে হ্যাঁ 90-এ আমরা সবাই একসাথে আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের রাজনীতিতে হ্যাঁ আওয়ামী লীগের অবস্থান, বিএনপির অবস্থান এগুলি খুব সুস্পষ্ট, এবং সেখানে আওয়ামী লীগের এলি কে আওয়ামী লীগ জোটবদ্ধ আছে, আওয়ামী লীগ সবসময় একটা জোটের মধ্যে দাঁড়িয়ে থেকেই রাজনীতিটা করেছে, যেটাকে আপনি বাকশাল একদলীয় ব্যবস্থা বলতেছেন, সেখানে এক দল ছিল না। সেদিনকার ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত রাজনৈতিক দলগুলি অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছিলেন, যেটার নাম দেওয়া হয়েছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আজও বাংলাদেশ আওয়ামী লীগ একটা জোট, সেটা 14 দলীয় জোট, কখনো মহাজোট, এরকম একটি জোটের মধ্যে আছে। আপনি আন্দোলন লড়াই সংগ্রামে দেখেছেন 8 দল, 7 দল, 15 দল এই জোটগুলি ছিল। আওয়ামী লীগ সবসময় একটা জোটের মধ্যে থেকেই রাজনীতিটা করেছে, সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আর কি। এখন আপনি যখন বলেন যে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে কারো মুখে কোনো কথা নেই, তখন আপনার অবস্থানটা একেবারেই সুস্পষ্ট, একেবারে সুস্পষ্ট। 71 যদি না থাকে, 71 যদি আমাদের মাঝ থেকে হারিয়ে যায়, তাহলে তো আমাদের অস্তিত্বটাই থাকে না। 71 ছিল, 71 আছে, 71 থাকবে। এদেশের যা কিছু গর্বের, যা কিছু অহংকার, সব কিছুকে মিলিয়ে নিয়ে 71, ইতিহাস আর ঐতিহ্যের ধারক বাহক 71। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে জয় বাংলা স্লোগান কণ্ঠে ধারণ করে মহান মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের সর্বোচ্চ ত্যাগের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশটা, সেই বাংলাদেশটা 71টা আমি মনে করব না। 71-এ যারা বিরোধিতা করেছে, ডক্টর রাজা কিবরিয়া, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, ইতিহাস কি বলে, যে দলটি স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করে, সেই দলটি কোনো স্বাধীন দেশে দাঁড়িয়ে রাজনীতি করে? দুঃখজনক হলেও সত্য, আপনার ভাষায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের ধর্মান্ধ রাজনীতি, 71-এর ঘাতক দালালদের রাজনীতি, জামাতে ইসলামের রাজনীতি পুনর্বাসিত হয়েছে, যা গণতন্ত্রের জন্য প্রধান প্রতিবন্ধক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে দাঁড়িয়েছে। আমরা 90-এ সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম। সেদিন আমাদের সকলের ঐক্যবদ্ধ অবস্থান ছিল, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। সেটার ফিলোসফিক্যাল, ইডিওলজিক্যাল যে ফাইটটা ছিল, সেটা ছিল হলো রাতের আধারে ক্ষমতার পালাবদল নয়, অস্ত্রের জোরে ক্ষমতার পালাবদল নয়, সেনা ছাউনিতে আমার সংবিধান বন্দী থাকবে না, প্রকাশ্যে জনগণের ভোটে ক্ষমতার পালা পরিবর্তন হবে। 90 সালে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। 8 দল, 5 দল, 7 দল, পেশাজীবী, শ্রমজীবী সমস্ত মানুষজন সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল একটিমাত্র কারণে, যে এই জায়গাটা আর আসবে না। কেন আসতেছে? যে জেনারেল জিয়া রাতের আধারে ক্ষমতা দখল করেছে, অস্ত্রের জোরে ক্ষমতা দখল করেছে, অস্ত্রের জোরে দল গঠন করেছে, আপনার সরকারি কোষাগার থেকে উন্মুক্ত করে টাকা পয়সা দিয়ে বিভিন্ন পার্টি নেতাদেরকে কিনে বিএনপি নামক একটি দল গঠন করেছেন, সকল পার্টি থেকে কিনে। সেখানে ওবায়দুর রহমানের মতো লোক থেকে শুরু করে শাহ মুয়াজ্জেমরা ছিলেন। এরকম যুদ্ধ অপরাধী, যুদ্ধ মামলার আসামি শাহ আজিজরা প্রধানমন্ত্রী হয়েছেন, আলিম সাহেবরা মন্ত্রী হয়েছেন। এইগুলি সবই গণতন্ত্রের পথে প্রতিবন্ধক। এই গণতন্ত্রের প্রতিবন্ধকগুলি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এস্টাবলিশ করেছে বাংলাদেশে। এই ইতিহাস ভুলে গেলে তো বাংলাদেশ থাকে না। আপনি সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলে যেতে বলছেন। কিন্তু আপনার অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ভাষায়, অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ভাষায় বাংলাদেশের অর্থনীতির সমস্ত সূচকগুলি যখন ঊর্ধ্বমুখী, তখন আপনি বলছেন যে বাংলাদেশটা একটা এই তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে, যেটা একদা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলছিল। বাংলাদেশের সমস্ত অর্থনীতির সূচকগুলি ঊর্ধ্বমুখী। অমর্ত্য সেন বলেছেন, একজন সর্বজন শ্রদ্ধেয়, সারা পৃথিবীতে সমাদৃত একজন অর্থনীতিবিদ, যিনি নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ। উনি যখন এই কথা বলছেন, আমরা যখন সারা পৃথিবী যখন করোনা যুদ্ধে আক্রান্ত হয়ে একটা যুবথুব অবস্থা, সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা করোনা যুদ্ধে বিজয়ী হয়েছে। আজকে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, তখন সমগ্র জায়গাগুলিকে আমরা তৈরি করেছি। অর্থনীতির এই বিপর্যয়ের মাঝেও বাংলাদেশের অর্থনীতি, জিডিপির
রেটটা কোন পর্যায়ে আছে, পার ক্যাপিটা ইনকাম কোন পর্যায়ে আছে, এই সবগুলি কেবলই হাস্যাস্পদ। ব্যর্থ রাষ্ট্র আর ব্যর্থ দল আওয়ামী লীগের ফলাফল এটা। আমি যেটা বলতে চাই যে আমি বললাম আপনারা খুবই সফল অর্থনীতির মানে ম্যানেজমেন্টে, ব্যাংকিং খাত আপনারা খুব সুন্দর চালিয়েছেন, যে শিল্প ঋণ 2/3 এখন ডিফল্টে চলে গেছে, খুব সুন্দর, এটা আপনাদের খুব ভালো। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে চুরি হচ্ছে, বাজেট থেকে 10,000 কোটি টাকার প্রজেক্ট 20-30 হাজার কোটি টাকাতে প্রজেক্টে পরিণত হচ্ছে, বাকি টাকাগুলি সব বিদেশে চলে যাচ্ছে, খুবই সফলতা। কিন্তু যদি এত সফল থাকেন, প্রবৃদ্ধির হারে আমরা সবাই উচ্ছ্বাসিত এবং উন্নয়নের জোয়ারে আমরা তো ডুবে যাচ্ছি, সেখানে সাধারণ মানুষের কাছে আপনারা একটা সুষ্ঠু নির্বাচনে সামনে দাঁড়াতে এত ভয় পান কেন? আমার সমস্যা হলো আওয়ামী লীগের সাথে যে 1 নম্বর আপনাদের বাকশালের গণতন্ত্র কেউ চায় না, এই দেশে বেশিরভাগ লোকই চায় না আপনাদের এই ফ্রডুলেন্ট গণতন্ত্র। 2 নম্বর হলো, যদি আপনাদের এত সফলতা থাকতে এত ভয় কিসের? জনগণকে এত ভয় করছেন কেন? একটা রাতের বেলায় আপনারা পুলিশকে দিয়ে ভোট দিয়েছেন এবং 2018-র ভোটটা যদি সুষ্ঠু বলেন, এটাই তো আপনি এটা কখনো বলতে পারবেন না। আপনাকে দেখে মনে হয় ভদ্রলোক, সো আপনি এই কথাটা বলতে পারবেন না যে 2018-র নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এই কথাটা আপনি বলতে পারবেন না। এবং আমার নিজের আমি একটু অগ্রসর হই, যে কথাগুলো বলেছেন, নিঃসন্দেহে একটা ভোট কেন্দ্রে 99% ভোট পড়ে এবং একটা ভোট কেন্দ্রে আমি একজন ডক্টর রেজা কিবরিয়া, আপনি ভোটের বিতর্ক নিয়ে সমালোচনা করেছেন, সেই জবাবটা অসীম কুমার উকিল দিতে চাই। স্পষ্টতই মনে করি প্রতিটি নির্বাচনে জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 3 বছর অতিক্রমের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের বর্তমান সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রমাণ করে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের অংশগ্রহণ হয়েছিল। 2018-তে আপনি বলছেন সেটা একাদশের আগে 10ম জাতীয় সংসদ নির্বাচন। আপনার আত্মসম্মান বোধ নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে। আপনি দেশের মানুষের সামনে এই ধরনের কথা বলবেন না, কারণ আমার বাবা এই দলের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু ডক্টর রেজা কিবরিয়া, যে নির্বাচনটা নিয়ে আপনারা সম্বন্ধে আপনি আরো খারাপ আপনি যখন বলেন 2018-র নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, মানুষ হাসাহাসি করে, বিদ্রুপ করে, আপনার উপস্থিতি অত্যন্ত কম বলে আপনার বাবার যেই দলের জন্য প্রাণ দিয়েছে সেই দলটাকে এত বিতর্কিত করবেন। ফ্রড করেছেন আপনারা, এই ফ্রড করার জন্য, এই ভোট চুরি করার জন্য আপনাদের ভালো কারণ ছিল। ডক্টর রেজা কিবরিয়া যে অভিযোগগুলো উত্থাপন করলেন তার উত্তরগুলো তো শুনতে হবে। অসীম কুমার দিতে চান, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি কথাগুলি বলেই যাচ্ছেন, আসলে মানে টক শোতে আপনার উপস্থিতি কম বিধায় বোধহয় এরকম হচ্ছে আর কি। একটু শুনতে হবে, আপনার সমস্ত কথাগুলি শুনেছি, আমাদের কথাগুলিও শুনতে হবে, না শুনলে তো চলবে না, না শুনলে তো এই ভদ্রতা অভদ্রতার বিষয়টা এসে যায়। আমি একটা প্রশ্ন করেছি, এটার উত্তর দেন। আমি তো দিচ্ছি, আপনি তো শুনছেন না, আপনি শুনছেন না। আমি বলছি কি, আপনি যদি একটু শুনতেন। সুষ্ঠু ছিল না, প্রতিটি নির্বাচনে অংশগ্রহণমূলক হয়েছে। আমি অগ্রসর হচ্ছি। বহুদলীয় গণতন্ত্র মানে কি? মানে হলো যারা 71-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেওয়া। এই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করে নাই। সকল দলের অংশগ্রহণে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতের যে কোনো নির্বাচন আমরা অনুষ্ঠিত করব, কথাটা খুব সুস্পষ্ট। সংবিধানের বাইরে কোনো অংশে যাওয়া যাবে না। অবশ্যই বলবেন সংবিধান জনগণের জন্য, সংবিধান জনগণের জন্য। হ্যাঁ, জনগণ চাইলে জনগণের মতামত অনুসারে জনগণকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। 2018-র নির্বাচন সুষ্ঠু ছিল কিনা? আমি তো বলেছি অবশ্যই অবাধ হয়েছিল, সুষ্ঠু হয়েছিল, অংশগ্রহণমূলক হয়েছিল। 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে I take back my offer to join our party. আপনার সম্বন্ধে আমি এখন খুবই ডক্টর রেজা কিবরিয়া, আপনারা নিশ্চয়ই দুজনের প্রশ্নের উত্তর পেয়েছেন। দলের যে আত্মসম্মান বোধ এত কমে গেছে, এই ধরনের মিথ্যা কথা জনগণের সামনে আপনারা বলছেন। ডক্টর রেজা কিবরিয়া, আমি একটু থামাই, আমার কথা যদি একটু ছোট করে শুনতেন তাহলে আমার ভালো হতো। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু শেষে এসে যে প্রশ্নটি আমি আপনাকে রাখতে চাই, 2018 সালের নির্বাচন বিতর্ক নিয়ে আপনারা বলছেন রাতে নির্বাচন হয়েছে, দিনে হয়নি, কিন্তু ওই রাতের ভোটে আপনাদের বিএনপি কেন এলো? সেটা এসে কি বিএনপি তার অস্তিত্বকে বজায় রাখলো নাকি তার নৈতিকতাকে বিসর্জন দিল? কোনটা ভাবে আপনি মূল্যায়ন করবেন?
এটা প্রশাসনিক কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকটা জায়গায়, অন্য মানুষ জিতে গেছে। এটা ৩০০ আসনের মধ্যে ৪টা আসন কোনো কিছু প্রুভ করে না। আই এম সরি, স্ট্যাটিস্টিক্যালি এই ধরনের ভুল হয়। তো আওয়ামী লীগ ৩০০ আসনই নিত। তো 2018 থেকে বিএনপি 2018 নির্বাচনে অংশ নিয়েও কি বিএনপি ভুল করেছে? জি, 2018 নির্বাচনটাতে অংশ নিয়ে কি তাহলে বিএনপি ভুল করেছে? এটা তো আমি বলিনি। আমি মনে করি এটা খুব প্রয়োজন ছিল যে আওয়ামী লীগ যে ভোট চোর, সারা দেশের মানুষের সামনে, পৃথিবীর সামনে এটা তাদেরকে উন্মোচিত করা প্রয়োজন ছিল। এই নির্বাচনে অংশগ্রহণ করে কষ্ট হয়েছে মানুষের, কিন্তু এটা দরকার ছিল। কারণ আওয়ামী লীগকে একেবারে মানে দেশের মানুষের কাছে ধিকৃত করার জন্য এই নির্বাচনটা খুবই দরকার ছিল। মানে আপনার কথা মতো আওয়ামী লীগ যে ভোট চোর, সেই ভোট চোরকে বৈধতা দিতে বিএনপি বন্ধুর ভূমিকা পালন করেছে। কয়েকজন ৩-৪ জন এমপি যদি যায় পার্লামেন্টে, কোনো বৈধতা দেওয়া হয় না। দেশের মানুষের কাছে সবাই জানে যে এটা ভোট চোরদের সংসদ। আই এম সরি, আত্মসম্মান বোধ আওয়ামী লীগের এত কমে গেছে যে তারা এখন নিজেদেরকে গণপ্রতিনিধি বলে তারা নিজেদেরকে আখ্যায়িত করে, কিন্তু জিনিসটা একেবারে মিথ্যা। তারা জানে তাদের আত্মবিশ্বাসের অভাবে তারা একটা সুষ্ঠু নির্বাচনে নামতে ভয় পায়। এটাই আসল কথা। আর জামাত ইসলামী নামা বা না নামা ওটা গুরুত্বপূর্ণ না। তারা তো আর নিবন্ধিতই না, তারা আর পলিটিক্যাল ইলেকশন ক্যালকুলেশনে আর থাকবে না। সো এটা প্রতীক নিয়ে ভোট করতে পারে না, কিন্তু এবার নির্বাচনে কিন্তু দেখা গিয়েছিল প্রতীক নিয়ে না করতে পারলেও কিন্তু 25টা স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে গিয়েছিল। এবার নির্বাচনে জামাত থেকে 25টি আসনে কিন্তু জামাত স্বতন্ত্র হিসাবে করতে তো আর বাধা নেই। নামে না থাকুক, বেনামে তো জামাত থাকে। জামাতিদের অংশগ্রহণ করার অধিকার আছে। যদি আওয়ামী লীগ মনে করে তারা করতে পারে, তাদের নাগরিকত্ব নিয়ে নিতে পারতো, তাদেরকে নিষিদ্ধ করতে পারো, কোনো কিছু আমাদের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে করবে না। কিন্তু যতদূর আমি জানি এটা করেনি। এবং নির্বাচন কমিশনের সেক্রেটারি বলেছে যে জামাত ইসলামের নিবন্ধন চলে গেছে, কিন্তু তারা নিশ্চয়ই অন্য দলে এবং রাজনীতিতে অংশগ্রহণের অধিকার তাদের আছে বাংলাদেশের নাগরিক হিসাবে। আওয়ামী লীগ যদি এটা নিয়ে চিন্তিত থাকে, নাগরিকত্ব নিয়ে যাক। অনেকগুলি লোকের এটা তারা করতে পারে। তারা সবকিছুই নিজের মতোই করছে, সংবিধানকে টুইস্ট করে নিজেদের মতো করেছে। জি ডক্টর রেজা কিবরিয়া, আজ আমাদের বোধহয় থামতে হবে। আমরা অন্য কোনো দিন আরো বড় পরিসরে কথা বলবো, তবে শেষটুকু আমাকে অসীম কুমার উকিলকে দিয়ে শেষ করতে হবে, কারণ আপনার কিছু রেস্ট তো রয়েই যায় কথার, যার উত্তর দিবেন তিনি। কথা বলার তো শেষ নেই, কথা চলবে। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ আছে, বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে। এদেশের মানুষের হৃদয়ে ছিল, হৃদয়ের মধ্যে থাকবে। এদেশের মানুষকে নিয়ে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যেতে চাই। আগামী নির্বাচন হবে, আমি যেটা বলেছিলাম 90 আমাদের আন্দোলন ছিল, সংবিধানের মধ্যে থেকে সমস্ত সমস্যার সমাধান হবে। তবে এই যে সব নতুন নতুন দল এসছে, নতুন পুরনো নৈরাজ্য সৃষ্টির কোনো অবকাশ আছে কি? সেটাও চেষ্টা করবে। আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সবকিছুই প্রতিহত করব। আমি সবার শেষে যেটা বলতে চাই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের আত্মসম্ভ্রমবোধ কমে গেছে। আমার কাছে বিষয়টা সেরকম ঠেকছে না। তবে অক্সফোর্ডের স্টুডেন্টদের, অক্সফোর্ড থেকে ডক্টরেট নেওয়া মানুষগুলি কীরকম হতে পারে সেটা বোধহয় ডক্টর রেজা কিবরিয়া নতুন করে বাংলাদেশের মানুষকে শেখাচ্ছে। শিখার তো শেষ নাই, কাজেই এটাও আমরা দেখছি আর কি। আমার প্রত্যাশা থাকবে অনাগত দিনগুলিতে বাংলাদেশের সফল অর্থনীতিবিদ, সফল অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার হিসেবে অক্সফোর্ডের থেকে শিক্ষা লাভ করার রুচি, এটা আন্তর্জাতিক পর্যায়ের রুচি, সেই রুচি নিয়ে তিনি এগিয়ে যাবেন, সেটাকে আমার প্রত্যাশা থাকবে। আর আমরা অপেক্ষায় রইলাম ওনারা 300 আসনের নির্বাচনে আগামী দিনে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে দাঁড়ান সেটার জন্য অপেক্ষা করলাম। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর রেজা কিবরিয়া, আপনাকেও। আরও একদিন আমরা কথা বলবো। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর শেষে এসে শুধু এটুকু বলবো, তবে জনগণ আসলে কি চায় সেটা কি রাজনৈতিক দলগুলো ভাবে? নিশ্চয়ই ভাবে। তা না হলে এত রাজনৈতিক দল এদেশে কেন? পুরনো নতুন মিলিয়ে তো অনেক দল। আমি সোমা ইসলাম আজকের মতো মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি আজকের মতো।